তারা তো এক বুলেটে এক শত্রু মারার মতো প্রশিক্ষণ প্রাপ্ত। তাদের গায়ে যখন ঢিল পড়ে এবং সরকার যখন তাদেরকে ঢিল পড়ার জায়গায় পাঠায়, সেটা কতটুকু সঠিক, কাকে কোথায় ব্যবহার করতে হবে সেটা জানতে হবে। তো 5 জন সেনা সদস্যকে ঢিল ছুঁড়ে আহত করা, এটা কিন্তু বাংলাদেশে যে ট্রেন্ড শুরু হয়েছে, এটা দেশের জন্য ভালোকে আমি সমর্থন করি না। জনগণ জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান পার্টি বলে। আমি 2024-এর নির্বাচনের আগে বলেছিলাম জাতীয় পার্টিকে যে আপনারা বেরিয়ে আসেন, জনগণের কাতারে আসেন। আজকে এটার মূল্যায়ন তারা পেত, তারা তো তা করেনি। তারা ভারত থেকে এসে বললো যা বলেছি, যা আলোচনা হয়েছে, এগুলো ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। ভারতের গোলাম কখনো বাংলাদেশের রাজনীতির পার্টি হতে পারে না। স্বৈরাচার পরিবার তো একদম ইয়ের থেকেই, তারা ওই স্বাধীনতার পর থেকেই আলাদা একটা রাজত্ব ওনারা চালাতেন। রাজনীতিতে তারা যখন যা খুশি তাই করে। তারা কি জাতীয় পার্টি সে খুব উন্নত পার্টি নাকি? এক ভাই এদিকে এক ভাই ওদিকে, এইটা বলেন সেটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম বাংলাদেশ সংস্কার পার্টি এবং জাতীয় সংস্কার জোটের পক্ষ থেকে আপনাদের 3 জনকে এবং দেশের মালিক জনগণকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে আপনি টপিক রেখেছেন রক্তাক্ত নূর, আমি তো দেখছি 5ই আগস্টের পর রক্তাক্ত বাংলাদেশ এবং জাতীয় পার্টির নিরাপত্তা। জাতীয় পার্টির নিরাপত্তা কেন? জাতিরই তো নিরাপত্তা নাই। আর সরকারের নাটক নিরাপত্তা না পেলেও জাতীয় পার্টি তো নিরাপত্তা পাচ্ছে। আমি আসছি, আমি ওইটাতে যাব। আমি শুধু আমি পরিধিটা বলছি, নূর রক্তাক্ত নয়। আজকে সারা বাংলাদেশ রক্তাক্ত। এক ফোঁটা রক্ত আর ঝরার কথা ছিল না 5ই আগস্টের পরে। জাতীয় পার্টির নিরাপত্তা নয়, বাংলাদেশেরই নিরাপত্তা নাই। এখনো 1-1.5 বছরে নিরাপত্তা এনশিওর করা যায়নি। সরকারের নাটকীয়তা, আমি বলবো এরা খুব ভালো অভিনয় করতে পারছে না। তারা খুব ভালো নাটকও করতে ব্যর্থ। তারা সব জায়গায় ব্যর্থ এবং নাটকেও ব্যর্থ। নাটক ভালো করতে পারছে না। আমার কাছে আসবে, আমি আসবো এই পয়েন্টে। দেখুন, স্বাধীনতার পর এইরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল এবং মামুন ভাই হয়তো জানেন বা আপনারা যারা আছেন, খান আতাউর রহমান একটা সিনেমা করেছিল, আবার তোরা মানুষ হ। তা আমার কাছে মনে হচ্ছে, আমরা তো এগুলো চোখে দেখা, ওই পরিবেশ এই পরিবেশ, তো আমার মনে হয় আবার আমাদেরকে ছাত্রকে ছাত্র, জনগণকে জনগণ, আমরা যেন সন্ত্রাসী পলিটিক্যাল পার্টিগুলো, এই যে স্বৈরাচার পার্টি বা ডাকাত পার্টি টাইপ 300 ডাকাত বানায় তারা চাঁদাবাজি করে ইয়ে চালায়। আমাদের এই ছোট ছোট ছাত্ররা তারা যে দল করেছে সেখানে একই জিনিস দেখি। নুরুল হকের নূরের ইয়েতেও একই দেখি। তবে আমি নুরুল হক নূরকে আমরা একসাথে রাজনীতি করেছি, তাকে আহত করার জন্য আমি মনে করি আইএসপিআর বোধহয় দুঃখ প্রকাশ করেছে এবং কয়েকজন উপদেষ্টাও দুঃখ প্রকাশ করেছে এবং প্রধান উপদেষ্টাও খোঁজ খবর নিচ্ছেন, কারণ ওনারা বুঝতে পারছেন যে এটা কাজটা ভালো হয়নি। এর কিছুদিন আগে একটা সভাতেও আক্রমণ করা হয়েছে। এইগুলো বন্ধ না করলে ওই যে পরের জন্য কূপ খুঁটলে নিজেরই পড়তে হয়, এরকম একটা অবস্থায় সরকার আছে। দেখেন, এই নূরের এই আহত হওয়ার ব্যাপারে আমিও মর্মাহত। আমি চাই না, নূর কেন, নূরের একদম বাংলাদেশের কোনো নাগরিক এইভাবে রক্তাক্ত হোক, এটা আমি চাই না, আমি ধিক্কার জানাই। কিন্তু আপনি দেখেন, সেনানিবাস উড়িয়ে দেওয়া হবে, সেনা প্রধানকে যা ইচ্ছা তাই বলা হচ্ছে। আমরা এর আগে মার্শাল ল দেখেছি কয়েকবার, জরুরি আইন দেখেছি, আর্মি ব্যাক সরকার দেখেছি। আরে ভাই, আর্মি মাঠে নামলে পুকুরের পানা পরিষ্কার, পুকুর পরিষ্কার করে ফেলছে মানুষ, ওয়ালে রং করে ওয়াল, এবং ঢাকা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে, সোজা হয়ে মানুষ চলতো। এই সেনাবাহিনীকে পুলিশের জায়গায় এনে যে অবস্থায় এনেছে, কালকে 5টি পুলিশ আহত হয়ে সেনাবাহিনীর সদস্য আহত হয়েছে। আমি সেনাবাহিনীর লোক, তাদের যে ট্রেইন, তারা তো এক বুলেটে এক শত্রু মারার মতো প্রশিক্ষণ প্রাপ্ত। তাদের গায়ে যখন ঢিল পড়ে এবং সরকার যখন তাদেরকে ঢিল পড়ার জায়গায় পাঠায়, সেটা কতটুকু সঠিক, কাকে কোথায় ব্যবহার করতে হবে সেটা জানতে হবে। তো 5 জন সেনা সদস্যকে ঢিল ছুঁড়ে আহত করা, এটা কিন্তু বাংলাদেশে যে ট্রেন্ড শুরু হয়েছে, এটা দেশের জন্য ভালো নয়। বাংলাদেশে একমাত্র এখনো জনগণের যে আস্থা আছে সেই প্রতিষ্ঠান হলো সেনাবাহিনী। সেনাবাহিনীর সদস্যরা 2 জন অতিরিক্ত বা অ্যাক্ট করবে না, বা কেউ নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারে, অতিরিক্ত লাঠিচার্জ তো সেনাবাহিনীর কাজ নয়। আমি এটা নিয়ে অনেকবার লিখেছি, পোস্ট দিয়েছি। আর্মির কাছে
পৃথিবীর যে কোনো দেশের আর্মির হাতে লাঠি রাখা মানে আর্মি অপমান ফিল করে, আমরা অপমানিত ফিল করি। আমাদের অস্ত্র লাঠি নয়, আমাদের অস্ত্র যখন পুলিশ ফেল করবে, পুলিশ তো হত্যা হয় নাই, পুলিশ তো এমন কিছু ঘটে নাই যে আর্মিকে ওখানে পাঠানো দরকার ছিল। আমি এখানে সরকারের ব্যর্থতা মনে করি। আবার যদি সরকার বলে যেতে, না গেলে বলবে ও ওয়াকার কোঅপারেট করছে না। আপনি দেখেন নিরাপত্তা, বাংলাদেশে আজকে নিরাপত্তা নিয়ে কোনো কমিশন হয়নি। তার মানে নিরাপত্তা সবচেয়ে আনইম্পর্টেন্ট ব্যাপার। একটা গণ অভ্যুত্থানের পরে নিরাপত্তা নিয়ে এই সরকার কি কাজ করেছে? আর 1 বছর যাবত এবং এর আগে তো শেখ হাসিনার আমলে থেকে আর্মিকে যে মাঠে রাখা হয়েছে, এই আর্মি তো ধ্বংস করে ফেলা হচ্ছে। এই আর্মি তো মাঠে থাকার কাজ নয়। তাদেরকে পুলিশের জায়গায় দিয়ে পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা অধিকার দিয়ে রেখেছে। আবার এইগুলো আবার ভেতরে ভেতরে বলা হয় ওরে ধরেন, ওরে ধরবেন না, এটা করবেন না কেন, এটা করেন, এটা করলেও দোষ। আমি আজকে থেকে গতকাল 2 দিনে আমি 3টা থানায় ভিজিট করেছি। একটা থানাও সন্তুষ্ট না, বলতেছে যে ভাই কাজ করলেও ভুল, না করলেও ভুল, করলেও বিপদে, না পড়লেও। আমি আজকে ভাটারা থানায় গিয়ে দেখলাম যে বললো যেভাবে আমাদেরকে এখানে আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করেছিল, অনেকে পুড়ে গেছে বলে ফেলে রেখে গেছে। 3,500 একজন পুলিশ সদস্য বলল 3,500 পুলিশ আমাদেরকে হত্যা করা হয়েছে। অপরাধ তো অনেক উপর থেকে হয়েছে। যাই হোক, এখন আপনি যে প্রশ্ন করেছেন আমাকে, যে সেনাবাহিনী যে কাজটা করেছে, এখন দেখেন জাতীয় পার্টি কি গণ অধিকার পার্টির অফিসের সামনে গিয়েছিল? তারা তো অফিসের ভিতরে ছিল। বাট জাতীয় পার্টিকে আমি সমর্থন করি না। জনগণ জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান পার্টি বলে। আমি 2024-এর নির্বাচনের আগে বলেছিলাম জাতীয় পার্টিকে যে আপনারা বেরিয়ে আসেন, জনগণের কাতারে আসেন। আজকে এটার মূল্যায়ন তারা পেত। তারা তো তা করেনি। তারা ভারত থেকে এসে বলল যা বলেছি, যা আলোচনা হয়েছে এগুলো ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। ভারতের গোলাম কখনো বাংলাদেশের রাজনীতির পার্টি হতে পারে নাকি? তো সুতরাং সত্যটা সত্য বলতে হবে। এইটা যেমন জাতীয় পার্টির যদি কালকে প্রোটেকশন না দেওয়া হতো তাহলে তো একটা বিপদ হতো, তাহলে তো একটা কেওয়াস কনফিউশন হতো, মানুষের মধ্যে একটা ধারণা হতো, অন্যান্য দলগুলো মনে করতো যে সরকার বোধহয় কোনো দলকেই প্রোটেকশন দিতে ব্যর্থ হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই নুরুল হক নূরের মিছিল নিয়ে রাত 8টার সময় কেন জাতীয় পার্টি আরেকটা দলের, আমরা তো মনে করি যারা পেশি শক্তির বিরুদ্ধে, আমরা তো মনে করি একটা রাজনৈতিক দলের সামনে দিয়ে না যাওয়াই ভালো। তার রাজনীতি সে করছে, আমার রাজনীতি আমি করি। আফসারি ভাই, তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে 2 দিন আগে যে মঞ্চে যে মিটিং করছিল, আমি আসছি, হ্যাঁ সেখানে যে কিছু গিয়ে মব করে মানে উত্তপ্ত আচরণ করেছে, তো তাদেরকে কেন পুলিশ তাদেরকে সেটাও বলছি আমি সেটার জন্য দুঃখ প্রকাশ করছি। সেখানে ডক্টর কামাল হোসেনের যাওয়ার কথা ছিল। তবে আমি মনে করি, আমি বিশ্বাস করি ডক্টর কামাল থাকলে আবার সবাইকে অ্যারেস্ট করতে পারতো না, হয়তো অন্য সিচুয়েশনটা অন্যরকম হয়ে যেত। আমার ধারণা ওনার 89 বছর বয়স চলছে। তো আমি মনে করি ওই দিন যে হামলাটা হয়েছে বা যা করেছে, সেখানে আপনি মামুন ভাই একটু আগে বলতেছিলেন যে একজন প্রফেসর নিয়ে, যে উনি অনেক ভালো, অনেক কাজ বিরোধিতা করেছিল স্বৈরাচারের, কিন্তু এখন আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার যে আনাগোনা শোনা যাচ্ছে, এই যে অ্যাডভোকেট পান্না যে শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চেয়েছিল, এবং ওইখানে যদি ইফ যে গোয়েন্দা তথ্য থেকে থাকে যে এটা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য তারা অর্গানাইজ করছে, যেমনটি হয়েছিল এই যে 32 নম্বর ভাঙার আগে শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছিল, যে বক্তৃতা দিয়েছিল, তার ফলশ্রুতিতে ওটা ভাঙা হয়েছিল ওই রাতে। তো সুতরাং এটা যদি উস্কানো হয়ে থাকে বা সরকার যদি মনে করে যে এখান থেকে আবার মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারে একটা স্বৈরাচার, সেখানে যদি তারা সেইটা নিশ্চিত হয়ে থাকে, এটা তদন্ত হবে, বিচার হচ্ছে। এবং আমরা সিদ্দিকী পরিবার, কাদের সিদ্দিক বা সিদ্দিকের পরিবারের জানি আমরা, তারা তো স্বৈরাচার পরিবার, তো একদম থেকেই তারা ওই স্বাধীনতার পর থেকেই আলাদা একটা রাজত্ব ওনারা চালাতেন। রাজনীতিতে তারা যখন যা খুশি তাই করে। তারা কি জাতীয় পার্টি সে খুব উন্নত পার্টি নাকি? এক ভাই এদিকে এক ভাই ওদিকে, এইটা বলেন সেটা বলেন। এর আগেও তো উনি আওয়ামী লীগে থাকতে নানা রকম ওই হাজিদের নিয়ে, মুসলিমদের নিয়ে কথা বলে নানা রকম। আমি জানি না, রাজনীতি করলে বাংলাদেশের মানুষ যারা ওই অপরাজনীতি মনে মাথা নষ্ট হয়ে যায়। আপনি একেবারে যে তারা নির্দোষ এমন নয়, তবে আমি মনে করি, আমি জনগণকে সাক্ষী রেখে বলছি, এই সরকারের নিরপেক্ষ, অর্থাৎ দুই পক্ষ যদি মারামারি হয়, দুই পক্ষকেই সমানভাবে
দেখা উচিত।